হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ম্যাথ ক্লাসেস ছিল রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 57, যেখানে আমরা 4 জানুয়ারি 2021 এর ফার্স্ট শিফটের ম্যাথ নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 56টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকের প্রথম দেখো কি রয়েছে, যে দুটি সংখ্যার যোগফল হলো 25 এবং তাদের পার্থক্য হয় 15, তাহলে সংখ্যাগুলির অনুপাত কত? সিম্পলি আমাকে সংখ্যাগুলোর যোগফল দিয়ে দিয়েছে, পার্থক্য অর্থাৎ বিয়োগফল দিয়ে দিয়েছে। তাহলে যোগফল এবং বিয়োগফল দিলে খুব সহজেই আমরা সংখ্যা দুটোকে বার করতে পারি, আর সংখ্যা দুটোকে বার করতে পারলে আমরা তার অনুপাতও পেয়ে যাব। তাই সংখ্যা দুটো যোগফল এবং বিয়োগফল থেকে আমরা কিভাবে সংখ্যাগুলো বার করে নিই, দেখো এটা আবার বলেই দিই একবার। যেটা হচ্ছে যোগফল ধরে নাও সংখ্যা দুটো ছিল এক্স প্লাস ওয়াই, যেটা হচ্ছে 25, আর পার্থক্য যেটা এক্স মাইনাস ওয়াই, সেটা ধরে নাও 15। এবার সিম্পলি এটাকে যদি আমি যোগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, 2x সমান হয়ে যাবে 40, তাহলে x সমান হয়ে যাচ্ছে 20। x যদি 20 হয় তাহলে আমি y এমনি পেয়ে যাবো, y সমান হয়ে যাবে 5। ক্লিয়ার? তার সংখ্যা দুটো আমি পেয়ে গেলাম। তাহলে তাদের অনুপাত কত হবে? 20:5 বা 4:1। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, একজন ব্যবসায়ী 20টি বস্তু ক্রয় করে যার ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। ব্যবসায়ীর লাভ বা ক্ষতির শতাংশ কত? নিয়ে আমাকে দিয়ে দিয়েছে চারটে অপশন। কি বলছে এখানে, যে ব্যবসায়ী 20টি বস্তু ক্রয় করেছে যার ক্রয় মূল্য হচ্ছে 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। তো আমি তো জানি না ক্রয় মূল্য, ধরে নেবে 20টি বস্তুর ক্রয় মূল্য 20 টাকায় এবং সে 20 টাকাতেই সে বিক্রি করছে 15টি। তাহলে 20টার ক্রয় মূল্য যদি 20 টাকা হয় তাহলে 15টির ক্রয় মূল্য কত? 15টির ক্রয় মূল্য হবে 15 টাকা। অর্থাৎ 15 টাকার যে জিনিসটা সে 15টি কিনছে, সেই 15 টাকার জিনিসটাকে সে 20 টাকায় বিক্রি করছে। তাহলে 15 টাকায় কিনে যদি কস্ট প্রাইস 15 হয় আর সেলিং প্রাইস 20 হয়, তাহলে তার প্রফিট কত? প্রফিট হচ্ছে 5 টাকা। তাহলে তার পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে? P/CP × 100, যেটা হবে 5/15 × 100। যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 100/3 বা 33.1 অনেক জায়গায় এরকম পার্সেন্টেজ পূর্ণতা থাকবে, অনেক জায়গায় দশমিক দিয়ে থাকবে। দশমিক দিয়ে হলে, যেটা রয়েছে অপশন নাম্বার এতে, 33.33%, সেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, প্রফিট। ওকে। নেক্সট, একটি স্কুলে 60% পরীক্ষার্থী পাশ করেছে যদি অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা 240 হয়, তবে যেসব পরীক্ষার্থী পাশ করেছে তাদের সংখ্যা কত? কি বলেছে এখানে, 60% পরীক্ষার্থী পাস করেছে, আর অনুত্তীর্ণ বলতে ফেল করেছে এমন পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 240। তাহলে পাস করেছে সেই সংখ্যা কত সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে 60% যদি পাস করে থাকে তাহলে ফেল করেছে কতজন বা অনুত্তীর্ণ হয়েছে কতজন? 100 - 60 = 40%। তাহলে 40% যদি ফেল করে থাকে সেই সংখ্যাটা হচ্ছে এটা 240। তাহলে 40% হচ্ছে 240। তাহলে আমাকে চেয়েছে পাস করার সংখ্যা, যেটা হচ্ছে 60%, সেটা হচ্ছে কত? সিম্পল তৈরাশি করে দেবে, 60/40 × 240। এটা দিয়ে 6 দিয়ে কেটে যাবে, 6 × 6 = 36, 360 জন। তাহলে পাস করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 360 জন। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ক্লাসে 48 জন ছাত্র আছে। একটি নির্দিষ্ট দিনে মাত্র 3/8 অংশ ছাত্র উপস্থিত ছিলেন। একই দিনে অনুপস্থিতির সংখ্যা কত হবে? দেখো এখানে বলেছে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 48, তার মধ্যে 3/8 বা 3/8 অংশ উপস্থিত রয়েছে, তাহলে অনুপস্থিতি কত? 3/8 অংশ যদি উপস্থিত থেকে থাকে তাহলে অনুপস্থিত কত? মোট অংশ সবসময় 1 হয়, তাহলে 1 - 3/8। এটাও করতে হবে না পরীক্ষার সময়, আশা করি তোমাদেরকে। যেটা বিয়োগ করলে আমি পেয়ে যাবো 5/8। তাহলে অনুপস্থিত হচ্ছে 5/8 অংশ, তাই তো? তাহলে মোট ছাত্র হচ্ছে 48 জন। তাহলে 48 জনের 5/8 অংশ কত সেটা আমি ডিরেক্টলি পেয়ে যাব, যেটা হচ্ছে 6×5 = 30 জন। বা তুমি এখান থেকে 48-এর 3/8 অংশ করে সেটা যেটা বেরোবে তা 48 থেকে বিয়োগ করেও পেতে পারো, সেভাবেও করতে পারো। ঠিক আছে, সাধারণত আমরা মুখে মুখেই যেহেতু এই বিয়োগটা করে নিতে পারি, তাই আমরা ডিরেক্টলি আনসারে চলে আসবো, যেটা হচ্ছে 30 জন। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে PQRS, একটি বৃত্তস্থ ট্রাপিজিয়ামে যেখানে PQ হলো RS এর সমান্তরাল এবং PQ হলো ব্যাস। যদি QPR 40 ডিগ্রি হয় তাহলে PSR এর সমান কত? ওকে, আমি একটা প্রথমে বৃত্ত অঙ্কন করে নিই। ওকে, এবার বলেছে বৃত্তের ব্যাসই হচ্ছে তোমার PQ হচ্ছে বৃত্তের ব্যাস। এবার আমাকে কি বলেছে, PQ আর RS হচ্ছে সমান্তরাল, তাহলে আমি RS টা আমি এখানে টানতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম,
যার আমাকে কোণ বলে দিয়েছে কিউপিআর অর্থাৎ আমাকে এটা যোগ করতে হবে। তাহলে এই কোণটা বলে দিয়েছে আমাকে 40 ডিগ্রি, আর আমাকে জানতে চেয়েছে পিএসআর অর্থাৎ এই কোণটা। তাহলে দেখো এই কোণটার সাথে কিভাবে, এখানে দেখো আর এস আর পি কিউ হচ্ছে সমান্তরাল, তাহলে এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, পি কে ভেদক ধরে, তাহলে এই কোণটা হবে 40 ডিগ্রি। কিন্তু সেই দিকে যদি করতে যায় তাহলে আমি করতে পারবো না, বা আমার করার কোনো প্রয়োজন নেই। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলে দেওয়া আছে পি কিউ হচ্ছে ব্যাস। আমরা এখানে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ সম্পর্কে ধারণা লাভ করেছিলাম বা পেয়েছিলাম বা জেনেছিলাম কিছু। তাহলে যদি আমরা জেনে থাকি যে যখন কোনো ব্যাসকে কেন্দ্র করে কোনো বৃত্তস্থ কোণ তৈরি হয়, যেমন এখানে হচ্ছে পি আর কিউ কোণ, সেটা সবসময় রাইট অ্যাঙ্গেল হয়, অর্থাৎ কোণ পি আর কিউ সেটা হবে 90 ডিগ্রি। যেহেতু পি কিউ ব্যাসার্ধ, বৃত্তের অন্য কোনো জ্যা থেকে যে বৃত্তস্থ কোণ তৈরি হবে সেগুলো 90 ডিগ্রি হবে না, কিন্তু সেই জ্যাটা যদি বৃত্তের বৃহত্তম জ্যা অর্থাৎ ব্যাস হয়ে থাকে, তাহলে যে কোণগুলো তৈরি করবে সেই কোণগুলো 90 ডিগ্রি সবসময়ই হবে। তাহলে এখানে এটা পেয়ে যাচ্ছে আমি 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত? দেখো পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে তার টোটাল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে আমি বিয়োগ করে দেবো 90 + 40, মানে পেয়ে যাচ্ছে আমি 50 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা আমি পাচ্ছি 50 ডিগ্রি। আর আমরা একটা শর্ত জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়, অর্থাৎ বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 180 - 50 সমান 130 ডিগ্রি, যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর। নেক্সট, একজন ব্যাংক একজন ব্যক্তিকে বার্ষিক 5% হারে 12,50,000 টাকা 5 বছরের জন্য ঋণ প্রদান করে। তাকে সরল সুদ হিসাবে কত টাকা দিতে হবে, অর্থাৎ সরল সুদ বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি সিম্পল পিটিআর বাই 100 করে দেবো। 12,50,000 ইন্টু টি হচ্ছে 5 বছর, সুদের আর হচ্ছে 5, ডিভাইডেড বাই 100, দুটো শূন্য কাটা যাবে, 5 × 5 = 25, অর্থাৎ এখানে থাকছে 12,500 গণিত 25। 125কে 25 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব 3,125, আর দুটো শূন্য বসে যাবে, যেটা হয়ে যাচ্ছে আমাদের সুদের পরিমাণ 3,12,500 টাকা। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটা সিম্পল সরল আছে, সরলটার ভিতরে এখানে স্কোয়ার আছে এবং ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাহলে এই কাজটা সবার আগে হবে আমার। এখান থেকে পেয়ে যাবো 9, এখান থেকে পেয়ে যাচ্ছি 17, তাহলে 9 আর 17 যোগ করলে পেয়ে যাচ্ছি 26। আর এখানে কি আছে? গুণ 15 + 24 হচ্ছে 210, 210 বিয়োগ 30 যোগ 26, তাহলে 30টা বিয়োগ যদি করে দিই আমি, তাহলে পেয়ে যাচ্ছি আমি 180 + 26 সমান হয়ে যাচ্ছে 206। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, 3 বছরের জন্য বার্ষিক 10% হারে 5,000 টাকার উপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে? গত ক্লাসে বা তার আগের ক্লাসে তোমরা এইরকমই অঙ্ক করেছিলে 2 বছরের জন্য, সেখানে একটা ফর্মুলা আমি বলেছিলাম। এবার যদি সেটাই 2 বছরের জন্য সেখানে ছিল, যদি 3 বছরের জন্য আসে তাহলে কি করবে? তাহলে কি আমরা সেই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ আর একবার সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদকে আলাদা আলাদা করে বার করে বিয়োগ করতে হবে? সেটা করতে গেলে তো অনেক সময় সাপেক্ষ বা অনেকটা সময় চলে যাবে আমাদের। মেথডিক্যালি ওইভাবেই আমাদেরকে করতে হয়, কিন্তু সেটাকে আমরা কিভাবে করব? সেটার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা হচ্ছে কি 3x + 1 / x এর কিউব সমান d/p, যেখানে d হচ্ছে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, আর p হচ্ছে প্রিন্সিপাল বা আসল। তাহলে x কি সেটা আমাকে এবার জানতে হবে। এটা কখন হবে? এটা 3 বছরের ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজ করবে। ওকে, তো এখানে x কি? x জানতে গেলে এখানে r আছে কত? 10%। আর 10%টাকে আমি দেখো এইভাবে লিখতে পারি 10/100, সেখানে কাটাকাটি করে আমি পেতে পারি 1/10, তাহলে r সমান আমি 1/10 লিখতে পারি। তো x হচ্ছে 1/r বা 10। এটা তোমাকে একটু করে নিতে হবে যদি এই সূত্রকে প্রয়োগ করতে হয়। এবার তুমি এখানে বসিয়ে দাও। আমাকে চাইছি ডি, ডিফারেন্স আমাকে চেয়েছে, প্রিন্সিপাল তো আমার দেওয়া আছে, তাহলে 3 × 10 + 1 ডিভাইডেড বাই x এর কিউব, মানে 10 × 10 × 10, আমি এরকম ভাবে লিখলাম। এখানে রয়েছে d/p দিয়ে দিয়েছে 5,000 টাকা। এইদিকে 3টে শূন্যর সাথে এইদিকে 3টে শূন্য কাটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? d সমান 5 ×
30+1 বা 31, 5 × 31 বা 155। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর, যেটা হচ্ছে 3 বছরের জন্য বার্ষিক 10% সরল সুদের হারে, সরল সুদের নয়, 10% সুদের হারে 5,000-এর উপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। নেক্সট, দুটি নম্বরের গসাগু 6 হয় এবং লসাগু হয় 24, যদি এই সংখ্যাগুলির মধ্যে একটি 42 হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত? খুব সহজ অঙ্ক, ক্লাস 5-6 এর। যেটা কি রয়েছে, আমরা যে শর্তটা জানি যে দুটি সংখ্যার গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফলের সমান। তাহলে আমরা অপর সংখ্যা বার করতে চাইলে বা দ্বিতীয় সংখ্যাটি বার করতে চাইলে লসাগু গণিত গসাগু করব, 84 × 6 বাই যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটা। তাহলে 42 দিয়ে 2 দিয়ে কেটে যাবে, 2 6 12। তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 12, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। নেক্সট, একটি খুঁটির পাদদেশ থেকে 20 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে খুঁটির উন্নতি কোণ হলো 45 ডিগ্রি। খুঁটির উচ্চতা নির্ণয় করো। তাহলে কি বলেছে, একটা খুঁটি দেওয়া আছে, খুঁটিটা টেরা হয়ে গেল, আর তার থেকে 20 মিটার দূরে একটা বিন্দু রয়েছে যার সাথে এর শীর্ষবিন্দুর কোণ হচ্ছে, উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। দেখো যদি 45 ডিগ্রি হয়ে থাকে তাহলে কি হবে, দেখো এইটা তো সবসময় 90 ডিগ্রি হয়, এই সিম্পল কনসেপ্টটা রাখলে তোমাকে এটা করতেই হবে না। তাহলে এটাও হবে 45 ডিগ্রি, যদি এটাও 45 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়, এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়, তাহলে এটা যদি 20 মিটার হয়ে থাকে তাহলে এটাও 20 মিটার হবে। বা আমি ট্যান হিসেবেও করতে পারি, ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু, এখানে যদি এটা এইচ হয়, h/20 লম্ব বাই ভূমি, তার ট্যান 45 এর মান হচ্ছে 1, তাহলে h/20 ইকুয়াল টু 1 হলে h ইকুয়াল টু 20 হবে। সেম যে কোনোভাবে যেতে পারো, এটা করতেই হবে না পরীক্ষার ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারছি যে খুঁটির উচ্চতাও 20 মিটারই হবে যদি উন্নতি কোণ 45 ডিগ্রি হয় আর বিন্দু থেকে খুঁটির গোড়ার দূরত্ব 20 মিটার হয়ে থাকে। পরবর্তী অঙ্ক রয়েছে কি, যে হরিশ ও বিমল 20 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারেন। তারা একসাথে 15 দিন ওই কাজটি করে এবং তারপর বিমল ছেড়ে চলে যায়। বাকি কাজ শেষ করতে হরিশ একা 10 দিন সময় নেয়। তাহলে কত দিনে একা হরিশ পুরো কাজটি সম্পূর্ণ করতে পারবে? এটাও দেখো খুব বেশি করার আমার নেই। কি বলেছে, যে হরিশ দেখতে একটু বড় মতো, কথাটা একটু শুনতে। কি বলেছে, হরিশ আর বিমল 20 দিনে কাজ করে, অর্থাৎ এইচ আর বি দুজনে মিলে 20 দিনে কাজ করছে এবং তারা একসাথে 15 দিন কাজ করে গেল, তারপর বিমল চলে যাচ্ছে। তার মানে আর বাকি কত থাকছে তাদের কাজ? 5 দিনের কাজ, তাই না? তাহলে হরিশ আর বিমল যদি একসাথে করে তাহলে তাদের আর 5 দিনের কাজ বাকি আছে। এবার সেই বাকি কাজটা শেষ করতে হরিশের সময় লাগছে কত? 10 দিন। অর্থাৎ যে কাজটা হরিশ আর বিমল 5 দিনে করতো, হরিশ সেই কাজটাই করছে 10 দিনে, ডবল। তাহলে হরিশ পুরো কাজটা করতো, পুরো কাজটা দুজনের কত সময় লাগতো? 20 দিন। তাহলে হরিশ যদি সম্পূর্ণ কাজটা করে তার কত সময় লাগবে? তার ডবল, মানে 20 ডবল হচ্ছে 40 দিন। সিম্পল, এইভাবেই আমরা করতে পারি কোনো মেথড ছাড়াই, ধারণা দিয়ে। তো অপশন নাম্বার এ চলে আসবে সঠিক উত্তর, 40 দিন। এটা তো থাকছেই তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনে, দেখবে তোমরা লক্ষ্য করে এই অঙ্ক একটা রয়েছে, x+1/x = 9 হলে x² + 1/x² বা x² - 1/x² বা তোমাদের কি বলবো, x³ + 1/x³ এরকম ভাবে মান দিয়ে দিয়ে, এবং প্রত্যেকটাই তোমাদের এখানে যথেষ্ট বার বা অনেকবার আলোচনা হয়ে গেছে বিভিন্ন ক্লাসে। তো সিম্পল এটাকে আমাদের কি করতে হবে, যদি a+1/a থাকে বা x+1/x থাকে এবং x² + 1/x² ভ্যালু বার করতে হয়, সেটা হচ্ছে আমাদের ফর্মুলা ইউজ করে করতে পারো, a² + b², যেটাই আমরা করি অ্যাকচুয়ালি, 1/x এর হোল স্কোয়ার -2 × x × 1/x, তাই তো? যেখান থেকে এটা কেটে গিয়ে -2 পড়ে থাকে, x+1/x এর মান দেওয়া আছে 9, যেটা হচ্ছে 9² -2 বা 81 - 2 বা 79। এটা এতবার করেছো তোমাদের, আমার মনে হয় না পরীক্ষার সময় তোমাদের এটা করা প্রয়োজন আছে। সিম্পল দেখবে অনেক শর্ট ট্রিক্স ইউটিউব চ্যানেলে যে দেওয়াই থাকে তোমাদের, এটা যদি মান থাকে তাহলে x² এর মান হচ্ছে এই যে মানটা দেওয়া আছে a² - 2, এরকম করেই তোমাদের করিয়ে দেয় শর্ট ট্রিক্স আর কি, কিন্তু এসেছে অ্যাকচুয়ালি এইভাবে। তো কনসেপ্ট তোমাদের যদি ক্লিয়ার থাকে তো শর্ট ট্রিক্স মুখস্থ তোমাদের করতে হবে না, তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, তো অপশন নাম্বার 79 সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, প্রতি 1 মিনিটে একটি ঝুড়িতে রাখা একটি আম দ্বিগুণ হয়ে যায়,
যদি ঝুড়িটি আম দ্বারা পূর্ণ হতে বা সম্পূর্ণ ভর্তি হতে 30 মিনিট সময় লাগে, তাহলে অর্ধেক ঝুড়ি ভর্তি হতে কত মিনিট সময় লাগবে? অ্যাকচুয়ালি এটা ম্যাথের মধ্যে পড়বে না, এটা রিজনিং এর খাতায় চলে যাবে বা জিআই এর খাতায় চলে যাবে। যদিও এটা আমি নিয়ে নিয়েছি এখানে, তখন করেই দেওয়া হোক। কি বলছে যে প্রতি 1 মিনিটে ঝুড়িতে রাখা আম, একটি আম দ্বিগুণ হয়, অর্থাৎ একটা তুমি যদি আম রাখো ঝুড়িতে, 1 মিনিট পর সেটা ডবল হয়ে যাবে। ঠিক আছে, সেই জাদুকর ঝুড়ি বা জাদু ঝুড়ি। তো কি হচ্ছে, যদি ঝুড়িটি আম দ্বারা সম্পূর্ণ ভর্তি হতে 30 মিনিট লাগে, অর্থাৎ ঝুড়িটা যখন সম্পূর্ণ ভর্তি তা করতে সময় লাগছে 30 মিনিট, তাহলে অর্ধেক ঝুড়ি ভর্তি হতে কত মিনিট সময় লাগবে? এটা একটা সিম্পল ধারণা। দেখো, অর্ধেক ঝুড়িকে ডবল করলেই তো ফুল হয়ে যাবে না? অর্ধেক ঝুড়ি যখন ডবল হবে তখনই সে ভর্তি হবে। আর এখানে কি বলেছে, প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয়, ডবল মানে সেটাই দ্বিগুণ হয়। তাহলে ঠিক দেখো, ভর্তি হওয়ার 1 মিনিট আগে সে অর্ধেক থাকবে, অর্থাৎ 30 মিনিটে যদি ভর্তি হয় তাহলে 29 মিনিটে সে ঝুড়ির অর্ধেক থাকবে। অতএব অপশন নাম্বার এ চলে আসবে সঠিক উত্তর। অর্ধেক ঝুড়ি ভর্তি হতে সময় লাগবে 29 মিনিট। অপশন নাম্বার এ তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, যদি দুটি সংখ্যার মধ্যে অনুপাত 3:5 এবং তাদের লসাগু হয় 120, তাহলে সংখ্যাগুলি কত? এখানে কি দিয়েছে, অনুপাত দিয়ে দিয়েছে দুটি সংখ্যা 3:5 আর লসাগু দিয়ে দিয়েছে 120, তাই সংখ্যা দুটি আমাকে চেয়েছে। প্রথমে আমি কনসেপ্ট ক্লিয়ার করে নিই। যদি ধরো না সংখ্যা দুটি আমি জানি না, লসাগু যেটা হয়েছে সেটা হচ্ছে 120, আর অনুপাত যেটা সেটা দেবে এখানে যেটা পড়ে থাকে। তাহলে এখানে যা আছে সেটার সাথে এটা গুণ করলেই তো লসাগু হয়। তাহলে আমি যদি গসাগুটা জানতে চাই, তাহলে লসাগুকে এই দুটোর গুণফল দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমাদের যেটা তোমার অনুপাত রয়েছে, তাহলে আমাদের গসাগু সমান 120 বাই অনুপাত 2 এর গুণফল 3 5 15 সমান পেয়ে যাবো 8, অর্থাৎ এখানে চলে আসবে 8। এবার এখানে যদি 8 চলে আসে তাহলে এই সংখ্যাটা কত, 8 কে 3 দিয়ে গুণ করবে 24, আর 8 কে 5 দিয়ে গুণ করবে 40, তাহলে সংখ্যা দুটো হচ্ছে কত, 24 আর 40। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক আনসার। নেক্সট, এ ট্রেন 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিপরীত দিক থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসা ট্রেন বি কে অতিক্রম করে। উভয় ট্রেন 30 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে। ট্রেন এর দৈর্ঘ্য 300 মিটার হলে ট্রেন বি এর দৈর্ঘ্য কত? কি বলে দিয়েছে যে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আসা একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি ট্রেনকে 30 সেকেন্ডে অতিক্রম করতে পারে। যদি একটি ট্রেনের দৈর্ঘ্য বা এ ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার হয়, তাহলে বি ট্রেনের দৈর্ঘ্য কত? এখানে যখন দুটি ট্রেন বিপরীত দিকে আসে, অর্থাৎ এই একে অপরের উল্টো দিক থেকে আসে, তখন তাদের যে স্পিড থাকে, এর হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, এর হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার, তখন সেটা আপেক্ষিক স্পিড বা আপেক্ষিক গতিতে রূপান্তর হয়, এবং সেক্ষেত্রে বিপরীত দিক থেকে এলে তাদের আপেক্ষিক গতি হয়ে যায় ডবল, বা ডবল বলছি দুটির যোগফল। যে কারণে দেখবে যখন আমরা ট্রেনে করে কোথাও যাই, রাস্তার মাঝে যখন আমাদের ট্রেনকে অন্য কোনো ট্রেন ক্রস করে, তখন দেখবে তার গতিটা মনে হয় যেন অনেক বেশি, বা আমাদের ছোটবেলায় হয়তো মনে হতে পারে অনেকের, বা আমার তো মনে হতো যে পাশের ট্রেনটা বেশি গতিতে যাচ্ছে। তো সেই জিনিসটাই হচ্ছে এটা। কারণ কি, কারণ তখন আমি যে ট্রেনটায় রয়েছি, কারণ সেই ট্রেনটা আমার আপেক্ষিক দৃষ্টিতে স্থির মনে হয়, সেই জন্য মনে হয় পাশে যাওয়া ট্রেনটি বেশি গতিতে যাচ্ছে, কারণ আমার ট্রেনের গতিবেগ এবং পাশের ট্রেনের গতিবেগ দুটো অ্যাড হয়ে যায়। তো এই ক্ষেত্রেও তাই, যখন 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসা একটা ট্রেন অপর দিক থেকে আসা 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি ট্রেনকে অতিক্রম করবে, তখন তাদের আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড যেটা হবে সেটা হয়ে যাবে 70 প্লাস 80 বা 150 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এটা অতিক্রম করতে সময় লাগছে 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? এই একটা ট্রেন, দুটি ট্রেনকে যদি একে অপরকে অতিক্রম করতে হয়, তাহলে নিজেদের যে দৈর্ঘ্য, সেই দুটি দৈর্ঘ্যের যোগফল পথ অতিক্রম করতে হয়, তাই তো? তাহলে সেই পথটাই অতিক্রম করছে 30 সেকেন্ডে। তাহলে সেকেন্ডে দেওয়া আছে, তাহলে আমি কিলোমিটার প্রতি ঘন্টাকে সেকেন্ডে ফার্স্টে কনভার্ট করে নেবো, কি দিয়ে, 5/18 দিয়ে গুণ করে। 5/18 দিয়ে গুণ করলে আমি কত দিয়ে কাটতে পারবো দেখো, 6 25 150, 6 3 18, তাহলে 25 5 125 মিটার প্রতি 3 সেকেন্ডে। নিচেরটা সেকেন্ড থাকে, উপরেরটা মিটার হয়ে যায়। তাহলে 3 সেকেন্ডে যাচ্ছে 125 মিটার, তাহলে আমার 30 সেকেন্ডে কত যাবে, ইন্টু 10 করে 30 হয়ে যাচ্ছে, তাহলে একেও 10 করে দেবে, তাহলে পেয়ে যাচ্ছ 1250 মিটার। অর্থাৎ 30 সেকেন্ডে 150 কিলোমিটার প্রতি বেগে একটি ট্রেন 1250 মিটার যাবে।
এবার সেই 1250 মিটারটা কি, দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। এবার একটা ট্রেনের দৈর্ঘ্য তো দিয়ে দিয়েছে 300 মিটার, তাহলে অপর ট্রেনটা কত হবে দৈর্ঘ্য, 1250 মাইনাস 300, যা 950-এর সাথে সমান। অতএব অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর, বি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 950 মিটার। দেখো এটা বোঝানোর জন্য অনেক ডিটেলসে বললাম, এটা অনেক আগে অনেকবার বলেছি। অনেকে হয়তো ভাববে যে এত কেন বার বলছি আমি এই অঙ্কটাকে নিয়ে, এত কেন, অনেকেই হয়তো অনেক আগে উত্তর করে দিয়েছো কমেন্টে। ওকে, 950 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একটি ছোট কোম্পানিতে মহিলা কর্মী সংখ্যা ও পুরুষ কর্মী সংখ্যার অনুপাত হলো 2:3। যদি কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা 90 হয়, তবে কোম্পানিতে কর্মরত কর্মীদের মোট সংখ্যা কত? ফিমেল অ্যান্ড মেল এদের মধ্যে রেশিও 2:3। এবার বলেছে পুরুষ কর্মচারী সংখ্যা হচ্ছে 90, কত দিয়ে গুণ করে 90 হচ্ছে, 30 দিয়ে, তাহলে একেও 30 দিয়ে গুণ করে দাও, তাহলে ফিমেল সংখ্যা আমি পেয়ে যাচ্ছি 60। তাহলে ফিমেল নাম্বার অফ এমপ্লয়ি আর মেল নাম্বার অফ এমপ্লয়ি যদি আমি পেয়ে যাই, তাহলে টোটাল আমি পেয়ে যাব 60 আর 90 যোগ করে, যেটা হচ্ছে 150। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। দেখো অপশনে যদি কোথাও 60 থাকতো না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 100-র মধ্যে 10টা ছেলে 60টাকে আনসার করে আসতে। কারণ যখনই আমরা কোনো অঙ্ক করি, প্রথমে যেটা আমি আনসার পেয়ে যাই 60, সেটা যদি অপশনে দেখতে পেয়ে যাই, সেটাকে চট করে কি করে আসবে। এখানে 60টা অপশনে দেয়নি, সেটা আলাদা ব্যাপার, সেই জন্য তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমে গেল। যদি 60 অপশনে দিয়ে থাকতো, তাহলে অনেকেই থাকতো, 1-2 জন, তাদের আমি দোষ দিচ্ছি না, এটা হয়ে থাকে, 60কে আনসার করে চলে আসতে। কিন্তু আমাকে এখানে চেয়েছে যেটা, সেটা আমরা ভুলে যাই তখন, যে মোট সংখ্যা চেয়েছে, অর্থাৎ আমাদের ফিমেল অ্যান্ড মেলকে অ্যাড করতে হবে, যেটা হচ্ছে 60 + 90 = 150, যেটা হচ্ছে অপশন নাম্বার সিতে সঠিক আনসার। নেক্সট, একটি শ্রেণীতে 7 জন শিক্ষার্থীর অঙ্কতে প্রাপ্ত নম্বর হলো যথাক্রমে 43, 44, 65, 41, 53, 65 এবং 62। প্রদত্ত সংখ্যাগুলির বহুলক বা মোড নির্ণয় করো। বহুলক বা মোড কাকে বলে? সব থেকে বেশি বার রিপিট যে নাম্বারটা হয়, সেটাই হচ্ছে মোড। অর্থাৎ এই যে সংখ্যা সিরিজটা দেখতে পাচ্ছ তোমার অঙ্কের নাম্বারের, সেখানে কোনো সংখ্যা যেটা রয়েছে কি বারবার রিপিট হয়েছে, একমাত্র সংখ্যা যেটা রয়েছে 65, যেটা দেখো এখানে সেকেন্ড টাইম রিপিট হয়েছে, আর বাকি কোনোটাই এখানে ডবল নেই, একবাই আছে। তাহলে আমি বলতে পারি এই সংখ্যা সিরিজের মোড হচ্ছে 65, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যখন একটি ছোট সংখ্যা একটি বৃহত্তর সংখ্যাকে ভাগ করে, তখন আমরা ভাগফল 6 পাই এবং ভাগশেষ 5 পাই। যদি দুটি সংখ্যাগুলির মধ্যে পার্থক্যটি 1540 হয়, তবে ছোট সংখ্যাটি নির্ণয় করো। প্রথমেই পার্থক্য বলে দিয়েছে একটা 1540, অর্থাৎ বড় সংখ্যা যদি x হয়, ছোট সংখ্যা যদি y হয়, তাহলে x - y = 1540, এটা আমি পেয়ে যাচ্ছি। এবার x কে যদি y দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল পাই 6 আর ভাগশেষ পাই 5। আমরা কি জানি যে ভাজককে ভাগফল দিয়ে গুণ করে ভাগশেষ যোগ করলে ভাজ্য পেয়ে থাকি। তাহলে এখানে সেটা আমি করব, y হচ্ছে এখানে ভাজক, ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ সমান x, বা 6y + 5 সমান x, বা 6y - x সমান -5। এটা একটা সমীকরণ আমি পাচ্ছি। ওপরে x - y সমান 1540, সেটা আমি একটা পাচ্ছি। এই দুটোকে যদি আমি যোগ করে দিই, -x + x কেটে যাবে, 6y থেকে y বাদ চলে গেলে 5y পড়ে থাকবে, 1540 থেকে -5 গেলে 1535 পড়ে থাকছে। তাহলে y = কি, y = 5 দিয়ে ভাগ, 5 × 3 = 15, 5 × 7 = 35, y = 307। তাহলে আমাকে সেটাই চেয়েছিল ছোট সংখ্যা, এখানে দেখো ছোট সংখ্যা y কেই ধরেছিলাম, তাই ছোট সংখ্যা হচ্ছে 307। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 3√2 + 2 × 3√2 - 2 of 13 + 15 এর ভ্যালু কত? প্রথমে আমাকে এই কাজটা করতে হবে, যেটা দেখো a + b × a - b দেওয়া আছে, তাহলে আমি একে a² - b² করতে পারি, অর্থাৎ 3√2 এর স্কোয়ার - 2², এটার সাথে অফ 13 + 15। এখান থেকে আমি কি পাবো, 3² হচ্ছে 9 আর √2² 2, তাহলে 9 × 2 = 18 -4 অফ 13 + 15। এখান থেকে পাচ্ছি 14 অফ 13, মানে গুণ হয়ে যাবে এটা আগে, +15। 13কে 14 দিয়ে গুণ করলে কত হবে, 13 13 169, 169 আর একটা 13 যোগ করো, তাহলে পেয়ে যাচ্ছ 182 মতো। তাহলে 182 আর 15 যোগ করে দেবে এর সাথে, তাহলে হয়ে যাচ্ছে 197, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক অ্যান্সার।
নেক্সট, এটাও তাই, বিগত দুটো তিনটে ক্লাসে তোমরা পেয়েছো অনেকবার, যে দুটি সংখ্যার যোগফল হলো 16 এবং তাদের গুণফল হলো 63, তাদের অনন্যকের সমষ্টি কার সাথে সমান হবে, অর্থাৎ অনন্যকের সমষ্টি আমাকে বার করতে বলেছে। তো সংখ্যা দুটি যোগফল দিয়ে দিয়েছে 16 আর গুণফল দিয়ে দিয়েছে 63। তাহলে অনন্যক কি হবে, সংখ্যা যদি এক্স ওয়াই হয় অনন্যক হবে 1/x আর 1/y, তাদের যোগফল আমাকে চেয়েছে, যেটা আমি পেয়ে যাব x/y, ওপরে থাকবে y+x বা x+y, যেটা একই। তাহলে আমি বসিয়ে দেবো সিম্পল 16/63। এটা তো তোমরা করতে অভ্যস্ত থাকলে ডিরেক্টলি অ্যান্সার করতে পারবে এটা করার পরেই। তো 16/63 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, √3n = 729, তাহলে n এর ভ্যালু কত? √3n = 729 দিয়েছে। এবার 729কে যদি আমি 3 এর ঘাতে ভাঙি, 3 এর ঘাতে, তাহলে কি পাবো আমরা জানি 9 × 9 × 9 হচ্ছে 729, 9 এর কিউব। তাহলে এখানে পাচ্ছি 3² × 3² × 3²। ভাঙার জন্য বলার জন্য বলছি, এগুলো মুখে মুখে করতে পারবে। তাহলে আমি পেয়ে যাচ্ছি 3⁶ √n = এবার 3n = রুটকে যদি আমি তুলি তাহলে এদিকে সেটা স্কোয়ার হয়ে যায়, তাহলে হয়ে যাচ্ছে 312। এবার যদি আমি কম্পেয়ার করি নিচেতে বেস সমান, তাহলে n = হয়ে যাচ্ছে 12। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, যদি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার হয় তবে বৃত্তের পরিধি কত? বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, পরিধি লাগবে πr² দিয়ে দিয়েছে, আমার 2πr লাগবে। πr² হচ্ছে 154, তাহলে আর কত? ঠিক আছে, আর সমান হচ্ছে, আমি যদি বার করি তাহলে হচ্ছে √ চলে যাবে আর এখানে চলে আসবে 154 × 7/22, উল্টে যাবে পায়টা এদিকে এসে, 22 দিয়ে 7 কেটে যাবে, 7 × 7 = 49, তাহলে r = 7, তাই 2πr চেয়েছে আমাকে, 2 × 22 = 7 × 7, 7 7 কেটে যাবে, 22 × 2 = 44। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর, 44 সেন্টিমিটার, যেটা হচ্ছে বৃত্তের পরিধি। নেক্সট, x² y² + 1/x² y² = 83 হয়, তাহলে xy - 1/xy এর ভ্যালু কত? ঠিক আছে, তাহলে এটা আমি কিভাবে করতে পারি? এটা দেখো আমরা এইভাবে করতে পারি, এটাকে যদি এইভাবে লিখি xy² + 1/xy² = 83, ঠিক। আর এখানে দিয়েছে xy - 1/xy। এখানে xy এইটাকে যদি আমি ভাঙি, এর যদি হোল স্কোয়ার করি, তাহলে আমি পাবো xy² + 1/xy² - 2 × xy × 1/xy, যেখানে এটা কেটে যাবে, -2 পড়ে থাকবে। তাহলে এটা প্লাস বা -2, এটার ভ্যালু কত? এটার ভ্যালু 83, তাহলে 83 - 2, যেটা হচ্ছে 81। সেটা কিসের ভ্যালু? সেটা হচ্ছে xy - 1/xy এর হোল স্কোয়ারের ভ্যালু। তাহলে xy - 1/xy এর ভ্যালু কত হবে? √81 বা 9। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি অনুরূপ ত্রিভুজ PQR এবং XYZ, এদের পরিধি যথাক্রমে 48 এবং 24 সেন্টিমিটার। যদি XY 12 হয় তাহলে PQ কত হবে? দেখো এখানে বলে দিয়েছে এই দুটি ত্রিভুজ অনুরূপ, অর্থাৎ এদের বাহুগুলোও অনুরূপই হবে। তাহলে এদের দেখো দেখতে পাচ্ছি এই PQR ত্রিভুজের পরিধি হচ্ছে 48 আর XYZ এর হচ্ছে 24, মানে ডবল, সম্পর্ক হচ্ছে দ্বিগুণ। তাহলে এখানেও তাই, xy যদি 12 হয় PQ হবে তার দ্বিগুণ, তাহলে হয়ে যাবে সিম্পল 12 × 2 = 24 সেন্টিমিটার। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি কোম্পানির 15 জন পুরুষ কর্মচারী বা 20 জন মহিলা কর্মচারী 26 দিনের মধ্যে একটি প্রকল্প সম্পূর্ণ করতে পারেন। প্রকল্পটি সম্পন্ন করতে 30 জন পুরুষ কর্মচারী এবং 12 জন মহিলা কর্মচারীর কত দিন সময় লাগবে? তাহলে কি বলছে, যে হয় 15 জন পুরুষ, নয় তো 20 জন মহিলা কাজটিকে 26 দিনে শেষ করে দেয়। অর্থাৎ 15 জন পুরুষে 26 দিনে যা কাজ করে, 20 জন মহিলাও 26 দিনে তাই কাজ করে। অর্থাৎ আমি যদি পুরুষ আর মহিলার মধ্যে রেশিও করে নিই,
তাহলে 15 জন পুরুষে যা করছে 26 জন মহিলাতে তাই করছে। এটা দেখো কর্মদক্ষতার নয়, এটা টাইমের রেশিও আমি করলাম। অর্থাৎ 15 জন পুরুষে যা কাজ করছে 26 জন মহিলা লাগছে সেই কাজটা করতে, সেই হিসাবে। তাহলে তুমি এখান থেকে দেখো এখানে কি আছে, 30 জন পুরুষ। পুরুষকে যদি আমি 30 জন করে দিই তাহলে তারা কতজন স্ত্রী লোকের সমান কাজ করবে? এর ডবল, তাই না? 52 জন স্ত্রী লোকের সমান কাজ করবে। এবার এই 30 জন পুরুষের জায়গায় আমি সেইটাই বসিয়ে দেবো 52 জন স্ত্রী। তাহলে দেখো এখানে 20 জন মহিলা 26 দিন সময় লাগছিল, 20 জন মহিলার 26 দিন সময় লাগছিল। এখানে এখন হলো 52 জন স্ত্রী এবং 12 জন স্ত্রী, মানে টোটাল 52 + 12 মানে হচ্ছে 64 জন স্ত্রী লোকের সময় কত লাগবে। ঠিক আছে, ঠিক করলাম তো? সরি 15:20 দেখেছো? 40 হবে, এক্সট্রিমলি সরি। 40, এখানে 20 ছিল, আমি দিনটাকে নিয়ে নিয়েছি। তাহলে এখানটা কি হবে, এখানটা 40 দিন 40 হবে, 40 + 12 এখানে 52 আসবে। তাহলে 20 জন মহিলা যদি 26 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে 52 জন মহিলা কত দিনে কাজ কমপ্লিট করতে পারবে? অবশ্যই কম সময় লাগবে। তাহলে 20/52 গণিত 26 আনসার। 26 2, 2 দিয়ে 10, অতএব 10 দিন। দেখো আরেকবার বলে দিই আমি, যেহেতু এখানে একটা গন্ডগোল হয়ে গেল। তো মেল ফিমেল রেশিও আমাকে ফার্স্টে বার করতে হবে, যেটা দিয়ে দিয়েছে 15 জন পুরুষে যা কাজ করে 20 জন মহিলাতে তাই কাজ করে। তাই 15 জন পুরুষ যা কাজ করছে 20 জন মহিলাতে তাই কাজ করছে। এখানে আছে 30 জন পুরুষ, তাই 30 জন পুরুষ সমান 40 জন মহিলা। সেই 30 জন পুরুষের জায়গায় আমি 40 জন মহিলা লিখে দেবো। তাহলে 12 জন মহিলা যেটা রয়েছে অলরেডি, তার সাথে আমি যোগ করতে পারবো। যোগ করে আমি পেয়ে যাচ্ছি 52 জন মহিলা। তাহলে 20 জন মহিলা যদি 26 দিনে কমপ্লিট করতে পারে, 52 জন মহিলা কত দিনে কমপ্লিট করতে পারবে? 10 দিন হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট, sin 23 ডিগ্রি বাই cos 67 ডিগ্রি প্লাস cos 71 ডিগ্রি বাই sin 19 ডিগ্রি এর ভ্যালু কত? আমরা কি জানি যে sin থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা। এই সূত্রতে এই কাজটা হয়ে যাবে। দেখো ওপরে sin 23 ডিগ্রি রয়েছে, যার ভ্যালু হচ্ছে, আমি যদি 90 ডিগ্রি থেকে 67 বাদ দিই তাহলে 23 আসবে। তাহলে আমি ওপরে লিখতে পারি cos 67 ডিগ্রি বাই cos 67 ডিগ্রি। ঠিক অনুরূপভাবে cos 71 কে আমি sin 90ও লিখতে পারি বাই sin 19 ডিগ্রি। তাহলে কেটে কেটে পড়ে থাকবে 1 + 1 = 2, আমাদের অ্যান্সার অপশন নাম্বার 2 সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 20.5 মিটার দৈর্ঘ্যের একটি কার্পেট আছে, 4.1 মিটার দৈর্ঘ্যের কতগুলো ছোট টুকরো কার্পেট এই কার্পেট থেকে কাটা যাবে? অর্থাৎ বলে দিয়েছে যে তোমার কাছে 10টি চকলেট আছে, 2টি করে চকলেট কতজনকে দিতে পারবে? সিম্পল ভাগ করতে হবে। তাহলে ভাগ যদি করতে হয় তাহলে আমি কি করে দেবো, এখানে পূর্ণ ভেঙে নেব, 40 45/2 বাই 9/2 বা 45/2 গণিত 2/9, 5। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 0.27 স্কোয়ার মাইনাস 0.13 স্কোয়ার ডিভাইডেড বাই 0.27 প্লাস 0.13। ওপরেরটাকে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি ভেঙে দিই, 0.27 প্লাস 0.13 a প্লাস b ইন্টু a মাইনাস b, 0.27 মাইনাস 0.13 ডিভাইডেড বাই 0.27 প্লাস 0.13। দেখো এটা কেটে যাবে, এর সাথে পড়ে থাকবে 0.27 মাইনাস 0.13 ডিভাইডেড সমান হচ্ছে 0.14। এটা তো মুখে মুখেই হয়, করতে হবে না। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক অ্যান্সার 0.14। নেক্সট, একটি নলাকার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হলো 2376 ঘনমিটার। যদি ট্যাঙ্কটির ব্যাসার্ধ 21 মিটার হয়ে থাকে তাহলে ট্যাঙ্কটির গভীরতা কত? ট্যাঙ্কটা কিরকম? নলাকার, অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙ। এর ব্যাসার্ধ বলে দিয়েছে 21। তাহলে আমাকে বার করতে হবে হাইট। টোটাল আয়তন হচ্ছে 2376, পাই আর স্কোয়ার এইচ হচ্ছে এর আয়তনের ফর্মুলা, পাই আর স্কোয়ার এইচ সমান 2376। আমাকে এইচ বার করতে হবে। তাহলে এইচ সমান হচ্ছে 200, সরি এইদিকেই রাখি আমি, 22/7 গণিত আর স্কোয়ার মানে 21 গণিত 21 ইন্টু এইচ সমান হচ্ছে 2376। 22 দিয়ে দেখো এটাকে কাটতে পারবো, 22 একে 22, 1 7 যাবে না, 0 বসবে, 6 নামবে, 22 কত দিয়ে চলে যাবে? 7 দিয়ে চলে যাবে, নাকি না 8 দিয়ে যাবে।
8 দিয়ে 108 হলো। এবার তাকে আমি আবার কি দিয়ে কাটতে পারবো? 3 দিয়ে কাটতে পারবো। 3 3 9, 3 6 18, 3 দিয়ে এটাকে কেটে দেবে 7, এই 7 সাথে এই 7 কেটে যাবে। আবার এটা 3 দিয়ে কাটতে পারবে, 3 7 21, 3 12 36। তাহলে 7h সমান 12 বা h সমান 12/7 ভাগ করে দেবে। 7 1 7 দশমিক 50 থাকবে, 7 7 49, 1 থাকবে, 7 1 7। আর যাবো না, দশমিকের পর 2 ঘর পর্যন্ত। 1.71 মিটার। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর, হাইট। নেক্সট, 250-এর 27% মাইনাস 1000-এর 0.202% কার সমান? তা 250-এর 27% বলতে এটা, মাইনাস 1000-এর 0.02% মানে হচ্ছে 0.02/100। এর যদি দশমিক তোলো আরো দুটো শূন্য চলে আসবে এখানে। তাহলে এরপরে নিচেতে 3টে শূন্য কেটে দিলে, নিচেতে 3টে শূন্য কেটে দিলে, তাহলে পড়ে থাকছে 2/10 মানে 0.2। ঠিক। আর এর যদি আমি এটা শূন্য শূন্য কাটি, 25 5 দিয়ে কাটলে পাবো আমি 2, 5 দিয়ে কাটলে পাবো 5, 2 দিয়ে কাটলে এটা পাবো 13.5। 13.5কে 5 দিয়ে গুণ করলে 5 13 65 আর 2.5 মানে 67.5 মাইনাস 0.2 বিয়োগ করলে 67.5 থেকে 0.2 বাদ দিলে 67.3, যেটা রয়েছে 67.30। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি tan থিটা প্লাস কট থিটা সমান 5 হয়, তাহলে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 tan স্কোয়ার 60 ডিগ্রি এর ভ্যালু কত? কি দিয়েছে এখানে? tan থিটা প্লাস কট থিটা সমান 5। তাহলে আমি যদি এর হোল স্কোয়ার করে দিই, তাহলে আসবে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু tan স্কোয়ার tan থিটা কট থিটা সমান 5, সরি 5 স্কোয়ার মানে 25। এবার 2 ইন্টু tan থিটা কট থিটা ভ্যালু হচ্ছে 1, তো দুইটা যদি প্লাস 2টা ওইদিকে নিয়ে চলে যাও, বিয়োগ করে দাও, তাহলে চলে আসবে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 25 মাইনাস 2 সমান 23। এটা, তাহলে এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি 23। তাহলে আমি হচ্ছে 23 প্লাস 2 tan স্কোয়ার 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির ভ্যালু কত? √3। তাহলে tan স্কোয়ার √3 স্কোয়ার মানে হয়ে যাবে 3। তাহলে সমান 23 প্লাস 2 গুণিত 3 সমান 23 প্লাস 6 সমান 29। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 4 জানুয়ারি 2021-এর ফার্স্ট শিফটের ম্যাথ। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। একটা জিআইও ঢুকে গেছে এই ক্লাসে, তো কালকে পরবর্তী ক্লাসে তোমাদের 29টি রিজনিং পাবে। তো যাই হোক, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগের ক্লাসগুলো যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। এবং যারা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।